বাসর ঘরে ঢুকে মুরাদ দেখল যে মহুয়া বিছানায় নেই। দরজার সিটকিনিটা আটকে দিয়ে বাথরুমের দরজায় নক করলো, কিন্তু সে দেখলো বাথরুমের দরজার বাহির থেকে লক করা। মুরাদ এবার কিছুটা চিন্তায় পড়ে গেল, এত রাতে মেয়েটা গেল কোথায়? যদি মহুয়া বসার ঘরে থাকতো তাহলে তো মুরাদ রুমে আসার সময় তাকে দেখতে পেত। তখনই পাশ ফিরে তাকাতেই দেখলো তার রুমের ব্যালকনিতে কারো অবয়ব দেখা যাচ্ছে। মুরাদ তো ভুলেই গেছিল যে তার রুমে একটা ব্যালকনিও আছে। ব্যালকনির দিকে এগিয়ে যেতে মুরাদ নিশ্চিত হলো যে এটাই মহুয়া। সে মহুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কি করছো? তোমার কি তাতে? আর তোমার এতক্ষণে মনে হলো যে কত রাত হয়েছে। মুরাদ বুঝতে পারলো যে মহুয়া ভীষণ নয়, সাংঘাতিক রেগে আছে। মুরাদ মহুয়াকে শান্ত করার জন্য বলল, আহাজান, রাগ করছো কেন? তো তোমার কি মনে হয় তুমি বাসর রাতে 2টার সময় ঘরে ঢুকবে আর আমি তোমাকে আদর করব? আর তুমি এখানে কেন এসেছো? যাও তোমার মায়ের পায়ের কাছে গিয়ে ঘুমাও, জান্নাত পাবে। জান। মুরাদকে তার কথা সম্পূর্ণ করতে না দিয়েই মহুয়া তেড়ে উঠে বলল, আর একবার যদি আমায় জান জান ডেকেছ তাহলে আমি তোমার জান কিন্তু বের করে নেব বললাম। আচ্ছা ঠিক আছে, আর বলবো না জান। আবার বললে? এবার তো তুমি শেষ। সরি সরি মহুয়া, আর হবে না। মহুয়া যেন একটু শান্ত হলো। মুরাদ মহুয়ার পিছনে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরলো, মহুয়ার কাঁধে নিজের থুতনি রাখলো। কিছুক্ষণ চুপ থাকার পর মুরাদ বলে উঠলো, তুমি তো জানো মহুয়া যে বাবা নেই, সে ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে। মা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, আর আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই মা আমাকে নিয়ে একটু বেশি পসেসিভ। মহুয়ার এতক্ষণে শান্ত চেহারাটা মুহূর্তে বদলে গেলে এখন তার চেহারায় স্পষ্ট রাগ দেখা যাচ্ছে। সে মুরাদকে সরিয়ে দিয়ে তার দিকে ফিরে বলল, কিসের পসেসিভ? তোমার মা কি তোমায় যুদ্ধ করতে পাঠাচ্ছিল যে তোমায় নিয়ে ওনার পসেসিভনেস এখন দেখাতে হবে? কোনো মা তার সন্তানকে নিয়ে পসেসিভ হয় না। আমায় বলো, তুমি যদি তোমার মায়ের একমাত্র সন্তান হয়ে থাকো তাহলে মনে রেখো আমিও কিন্তু আবার বাবা মার একমাত্রই সন্তান মুরাদ। আমার বাবা মাও কিন্তু আমায় নিয়ে যথেষ্ট পসেসিভ, কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের সন্তানের বাসর রাতে তাকে নিয়ে হিসেব করতে বসবে যে বিয়েতে তাদের কত টাকা লাভ হলো আর কত টাকা লোকসান হলো। আর যদি বলো ত্যাগের কথা, তাহলে বলবো তুমি হয়তো ভুলে গেছো যে আমিও কিন্তু তোমার জন্য কম ত্যাগ করিনি মুরাদ। 8টা বছর তোমার জন্য অপেক্ষা করেছি, নিজের বাবা মাকে কষ্ট দিয়েছি, তাদের সাথে রাগারাগি করেছি শুধু তোমাকে কথা দিয়েছি বলে, শুধু তোমাকে ভালোবাসি বলে, শুধু তোমার সাথে সংসার করতে চাই বলে। আর আমার এই 8 বছরের অপেক্ষার বিনিময়ে আমি কি পেলাম বলো? তোমার মা বললেন যে আমার নাকি বয়স বেশি, আমার নাকি তার মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করা ছেলেকে পাওয়ার যোগ্যতা নেই, আমাকে নাকি তার ছেলের সাথে মানায় না, যেখানে আমার বাবা মা তাদের সর্বস্ব আমার বিয়েতে দিয়ে দিয়েছেন, তারপরেও উনি আমার আড়ালে তোমাকে আমায় ফকিরের মেয়ে বলেন। এখন বলো আমি কি করব? আমার কি তোমার জন্য অপেক্ষা করাটাই ভুল হয়েছে, নাকি আমার তোমার মায়ের পায়ে পড়ে তোমাকে ভিক্ষা চাইতে হতো? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। মহুয়ার প্রশ্নের কোনো উত্তর মুরাদ খুঁজে পেল না। সত্যিই তো, মেয়েটার কি দোষ ছিল? সে তো তার এক কথায় তার জন্য 8টা বছর অপেক্ষা করেছে। তার মা সেই মেয়েটাকে তার বয়স বেশি বলে কত অপমানই না করলেন, তাও মেয়েটা শুধু ওর মুখের দিকে তাকিয়ে একটা কথাও বলেনি, শুধু নিচের দিক তাকিয়ে চোখের জল ফেলেছে। মুরাদ খেয়াল করলো যে মহুয়ার চোখে জল। সে মহুয়াকে 2 হাতে জড়িয়ে ধরল, এতে যেন মহুয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। মুরাদ মহুয়ার মুখটা নিজের 2 হাতে আঁচলে ভরে কপালে একটা চুমু দিয়ে বলল, আমি জানি যে তুমি মার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু দেখো আমিও তো তোমার অপমানে চুপ থাকিনি বলো। আমিও তো মাকে অনেক কিছু বলেছি, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। এবারের মতো ক্ষমা করে দাও জান। এই এই জান, আবার জান বলে ফেললাম। এবার তো আমি শিওর শেষ। মুরাদের কথাটা শুনে মহুয়া ফিক করে হেসে দিল। তা দেখে মুরাদও হেসে দিল। দুজনের মান অভিমান যেন নিমেষেই শেষ হয়ে গেল। আজ মুরাদ আর মহুয়ার সংসারের 5 বছর পার হয়েছে। মুরাদ রুমে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। এমন সময় মহুয়া রুমে এসে মুরাদকে বলল, তোমার মা তোমায় ডাকছে। মহুয়ার কথা শুনে মুরাদ ল্যাপটপটা বন্ধ করে মহুয়ার দিকে তাকিয়ে বলল, বারবার আমার মা না বলে শুধু মাও তো বলতে পারো মহুয়া, উনি তো তোমারও মা, তাই না? মুরাদের কথায় মহুয়া তাচ্ছিল্য হেসে বলল, ঠিকই বলেছ মুরাদ, উনি তো আমারও মা।
উনি আমার এমন মা যিনি আমাদের বিয়ের 5 বছর পরও আমাকে মেনে নেননি, যার কাছে আমার থেকে এই বাড়ির কাজের লোকের মূল্য বেশি। উনি আমার এমনই মা যিনি 5 বছরে আমার হাতে রান্না করা খাবার মুখে তোলেন না। আর সব থেকে বড় হলো আমি তোমাকে সন্তান দিতে পারিনি বলে উনি আবার তোমার বিয়ে দেবেন বলে মেয়ে দেখছেন। শেষের কথাটা যেন মুরাদের মাথায় বাজ ফেলল। তার মা তার জন্য আবার মেয়ে দেখছেন, মানেটা কি? এসব কি বলছি মহুয়া? মা কেন আবার আমার বিয়ে দিতে চাইবে? তোমার কথা ভুল হচ্ছে মহুয়া। মুরাদের কথার মাঝে তার মায়ের ডাক শোনা গেল। মহুয়া মুরাদের দিকে তাকিয়ে বলল, যাও, হয়তো তোমার জন্য নতুন বউ ছবি দেখাবে। মহুয়ার কথা শুনে মুরাদ তার মায়ের ঘরের দিকে পা বাড়ালো। মা, আসবো? আরে বাবা, আয়। মা, তুমি আমি ডেকেছিলে, কিছু বলবে? মুরাদের মা মুরাদকে তার পাশে ইশারায় বসতে বললেন। তারপর মুরাদের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, শোনো বাবা, তোর নিশ্চয়ই তোর মায়ের উপর ভরসা আছে। মুরাদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মা আবারও বলতে শুরু করলো, দেখ বাবা, তোদের বিয়ের 5 বছর পরও তোর বউ তোকে একটা সন্তান দিতে পারেনি, তাই আমি ঠিক করেছি যে আমি আবার তোর বিয়ে দিব। আমি তোর জন্য মেয়ে দেখেছি, তোর বউয়ের থেকে 1000 গুণ সুন্দর। চাকরিও করে, তোর বউয়ের মতো বসে বসে খাবে না। মুরাদের মায়ের কথা শুনে মুরাদ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, জানো তো মা, আজ আমি প্রমাণ পেলাম যে শাশুড়ি কখনো মা হতে পারে না। তুমি আমাকে কিভাবে এই কথাটা বলতে পারলে মা? তুমি তো নিজেও একটা মেয়ে। আজ যদি মহুয়ার জায়গায় তোমার নিজের মেয়ে থাকতো, তাহলে তুমি তোমার জামাইকে একই কথা বলতে পারতে? বাবা, তুই কিন্তু আমায় অপমান করছিস। না মা, বরং তুমি আমাকে এই বিয়ের কথাটা বলে অপমান করেছো। তুমি জানো যে তুমি আমাকে মহুয়ার কাছে কতটা নিচু করে দিয়েছ। আর তুমি যে বললে না মা, যে মহুয়া বসে বসে খায়, ভুলে যেও না যে মহুয়া কিন্তু ব্যাংকে জব পেয়েছিল। ও শুধু তুমি অসুস্থ বলে তোমার সেবা করবে বলে সেই চাকরিটা করেনি। যদিও জানতো তুমি ওকে তোমার ধারের কাছেও ঘেঁষতে দিবে না, তারপরও কিন্তু ও তোমার দায়িত্বটা ঠিকই পালন করেছে। অবশ্য তোমাকে এসব বলে কি লাভ? তুমি তো কোনোদিনই ওর গুণ দেখতে পাও না, শুধু ওর দোষই দেখতে পাও। শোনো বাবা, আমি এত কিছু বুঝি না, বুঝতে চাইও না। আমি তোকে সাফ একটা কথা বলে দিচ্ছি, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। সেটা নিশ্চয়ই তুই চাস না। তাহলে তুমিও শুনে রাখো মা, তুমি যদি আর কোনোদিন আমার বিয়ের কথা বলেছ, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। যদিও নিশ্চয়ই সেটা চাও না। কথাটা বলে আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো মুরাদ। দরজার কাছে এসে সে দৃশ্য দেখলো, তাতে তার অবাক হওয়ার কোনো মাত্রা থাকলো না। সে দেখলো মহুয়া তার পছন্দের নীল রঙের শাড়ি পরেছে, হাতে নীল রঙের কাঁচের চুড়ি, আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে। মুরাদ ধীর পায়ে রুমে প্রবেশ করলো। তাকে আসতে দেখে মহুয়া তার কাছে এগিয়ে গিয়ে দু হাতে মুরাদের গলা জড়িয়ে ধরে বলল, কেমন লাগছে আমি? তুমি যেমন পছন্দ করো ঠিক তেমন করেই সেজেছি। এদিকে মুরান এমন পরিস্থিতিতে মহুয়ার এমন প্রশ্ন শুনে ভাবলো, মেয়েটা বোধহয় অধিক শোকে গলার মাথাটা পাগল হয়ে গেছে। তাই সে মহুয়াকে সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, তুমি চিন্তা করো না মহুয়া, আমি মাকে না করে দিয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। মুরাদের কথায় মুহ মুচকি হেসে বলল, জানি তো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। তোমার মাকে বলা সব কথাই আমার কানে এসেছে। আমি জানতাম যে তুমি এমন কিছুই বলবে, কিন্তু কি বলতো, মন তো তাই মানতে চায় না। আসলে তোমাকে খুব ভালোবাসি তো, তাই তোমাকে হারানোর ভয়টাও ভীষণ হয়। আসলে কি বলতো, দোষটা না মায়ের না, আমিই তো তোমাকে একটা সন্তান দিতে পারিনি। এসব কি কথা মহুয়া? আমি তোমাকে কখনো এই বিষয়ে কিছু বলেছি? খবরদার, আর যদি কখনো এসব বাজে বাজে কথা বলছো। আর শোনো, যে আমার জীবনে আসেনি তার জন্য যে আমার জীবনে আছে তাকে আমি কখনোই ছাড়তে পারবো না। আমি তোমায় খুব ভালোবাসি মহুয়া, আমার ভালোবাসাকে কখনো ছোট করো না প্লিজ। মহুয়া এবার মুরাদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মুরাদও ওকে দু হাতে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর যখন মহুয়ার কান্না থামলো, তখন মুরাদ মহুয়াকে বলল, চলো আজকে কোথাও ঘুরে আসি। আজকে না, সেই আগের মতো প্রেম করতে মন চাচ্ছে। মনে আছে তুমি আগে নদীর পাড়ে আমার জন্য অপেক্ষা করতে, আর আমি প্রতিবারই দেরি করে আসতাম, আর তখন তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিতে। আমিও তখন তোমার মান ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু যতক্ষণ না আমি তোমাকে বিলি ফুলের গাজরাটা দিতাম, ততক্ষণ তোমার মান ভাঙতো না। মনে আছে। আর তাই তুমি কখনো বেলি ফুলের গাজরাটা আনতে ভুলে যেতে না। আজকেও তেমনটাই হবে। পার্থক্য শুধু এতটুকুই হবে যে তখন তুমি ছিলে আমার প্রেমিকা, আর এখন তুমি আমার স্ত্রী। খুব ভালোবাসি তোমায় মহুয়া। মহুয়া মুরাদের দিকে তাকিয়ে বলল,
এত ভালোবাসো আমায়? খুব ভালোবাসি। একটা কথা সবসময় মনে রাখবে মহুয়া, তোমাতেই এই আমার শুরু, তোমাতেই আমার সমাপ্তি, তুমি আমার জীবনের এক মুঠো প্রাপ্তি। শেষ। তো গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন।